আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেই জন্য আমি আরও মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলমিন শুধুমাত্র আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই কিন্তু সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি আবারও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ ভাই আছেন এবং আমার ফেসবুকে আরও ১৭,০০০ ফলোয়ার আছেন। এর মধ্যে অনেকেই আছেন বাহিরের, যারা আছেন, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমার লাইভটি যে যখন যেখান থেকে দেখবেন, দেশে এবং বিদেশেও ফলোয়ার আছে, বন্ধু আছে, যখন যেখান থেকে দেখবেন প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমার সালাম নেবেন প্রত্যেককেই। লাইভটি প্রত্যেকেই শেয়ার করবেন। আজকের লাইভটি খুব সীমিত সময়ের জন্য করব, যুক্তর অপেক্ষায় আজকে আর থাকবো না। তো প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দেবেন পরবর্তীতে যাতে সকলেই দেখতে পারে। লাইভটি একটু রাত্রিতে আসা হলো, রাত্রি 9:30 পার হয়ে গিয়েছে। তারও একটু কারণ ছিল। পূর্বেই কেন্দ্রীয় কমিটির বিল্লাল সাহেব, আইন বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ জেলা বাড়ি, বড় ভাই, তিনি লাইভ করবে 9টা বাজে। লাইভের সময় নির্ধারণ তিনি করেছিলেন। আমিও লাইভের কথা 9টা বাজে বলেছিলাম। সেই তার পোস্টটা না দেখে যখন আমি জানতে পারলাম যে তিনি রাত্রি 9টায় লাইভ করবে, তখন আমি কিন্তু একটি পোস্টের মাধ্যমে জানান দিই যে আমি 9:30টায় করব, কারণ তার লাইভে যেন বিঘ্ন না ঘটে। সে লাইভে আসবে, কি বলতে চায়, কি বলবে গ্রাম পুলিশের উদ্দেশ্যে, গ্রাম পুলিশ যেন তার লাইভেও যুক্ত হয়, তার কথাগুলো শুনে। যে কারণে আমি তাকে সম্মান দেখিয়ে আমার লাইভটি কিন্তু আমি আধা ঘন্টা পিছিয়ে 9:30টায় আসি। তো যাই হোক, জানি না বিল্লাল সাহেব কি বলেছে, তার লাইভ আমি দেখিনি। তো ধন্যবাদ জানাই আমি বিল্লাল সাহেবকে। তো আসলে আমরা আপনাদেরকে সম্মান দেখাই, কিন্তু আপনারা আমাদেরকে ছোট ভাই হিসেবে কিন্তু ভালোবাসা আপনারা দেন না। আপনারা পদে পদে আমাদের বাধাগ্রস্ত করেন, বাধা হয়ে দাঁড়ান। তো যাই হোক, উপরে আল্লাহ আছে। তো হ্যাঁ, প্রিয় ভাই, অনেক ভাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনেক ভাই জানতে চেয়েছেন কেমন আছি। নওগাঁ জেলা থেকে দেখছেন একটি ভাই, আরেকটি ভাই দিলেন অভিনন্দন। গাইবান্ধা থেকে দেখছে আমার একটি ভাই। তো ভাই, সকলের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। তো যাই হোক, যেহেতু অল্প কথার মধ্যে দিয়ে আজকের লাইভটি শেষ করতে চাচ্ছি, যুক্ত হওয়ার কোনো অপেক্ষা করছি না। কারণ যারা আমার লাইভে যুক্ত হবার, তারা কিন্তু ডিউ টাইম যেহেতু 9:30টায় দেওয়া ছিল, 9:30টায় হয়তো বা 5 মিনিট 10 মিনিটের মধ্যে তারা যুক্ত হবে। তারপরে যারা যুক্ত হবে তারা হয়তো বা লাইভের অপেক্ষায় নেই। তো অনেকেরই কাজকর্ম আছে, স্বাভাবিক লাইভেই থাকবে, শুধু প্রত্যেকেরই কিন্তু কাজকর্ম আছে, যার যার কাজকর্ম করতে হবে। লাইভে তো আর ভাতা শিখবে না। তো ওয়ালাইকুম আসসালাম। যারাই যুক্ত হচ্ছেন প্রত্যেকেই আমার সালাম নেবেন। আমিও আপনাদের সালাম গ্রহণ করলাম। সিলেট জেলা হবিগঞ্জ উপজেলায় নিয়ন থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। তো যাই হোক, এখন যে বিষয়গুলো বলবো মাথা ঠান্ডা করে আপনারা শুনবেন। আমি যারা বৃদ্ধ গ্রাম পুলিশ আছেন, যারা বিরোধী গ্রাম পুলিশ আছেন, তাদেরকে বলছি বিরোধী গ্রাম পুলিশের সংখ্যা খুব কম। আজকে একটি সকালবেলা পোস্ট করেছিলাম, পোস্টের মধ্যে 203টা কমেন্ট তখন আমি পড়েছি। 203টা কমেন্টের মধ্যে মাত্র 6 জন ব্যক্তি ছিল বিরোধী। এই 200 ব্যক্তির মধ্যে 6 জন ব্যক্তি বিরোধী থাকতেই পারে, এটা কোনো বিষয় না। 6 জনের একজন তিনি উজ্জ্বল খানকে নেতা হিসেবে চায়, আরেকজন তিনি হুমায়ুন কবির পল্লব স্যারকে চায়, ছাপা মারমা নাম তার। আরেকজন গ্রাম পুলিশ, তিনি আমাকে বলেছেন যে কি কাজ করছি তিনি এই পর্যন্ত দেখছেন। তো যাই হোক, তার কাছে আমি কাজ ভালো লাগেনি, আমি তার মন জোগাতে পারিনি। তো যাই হোক, তাকেও ধন্যবাদ। তিনি যার কাজ ভালো লাগে তার সাথে তিনি থাক।
আর ছাপা মারমা ভাইকে বলবো, ঠিক আছে, আপনাকে হুমায়ুন কবির পল্লব সাহেবকে ভালো লাগছে, আপনি হুমায়ুন কবির পল্লব স্যারের সাথে থাকেন, সে যেভাবে বলে সেইভাবে চলেন। বিল্লাল চাচা অসুস্থ, তাই লাইভে এসে বেরিয়ে গেছে ভাই। তো যাই হোক, আমি আপনার বিল্লাল চাচা আমি ভাই বলি, যেহেতু তিনি অসুস্থ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। সেই সাথে সকলের কাছে তার জন্য দোয়া চাচ্ছি। সকল গ্রাম পুলিশ সদস্যরা আমরা হয়তোবা একটা জায়গা থেকে তর্ক বিতর্কে আসি, সেটা হচ্ছে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে তর্ক বিতর্কতে আসি, সেটা আলাদা একটা বিষয়। কিন্তু আমরা প্রত্যেকেই মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা আল্লাহর তৈরি মানুষ। আমরা প্রত্যেকেই ভাই ভাই, রক্তে মাংসে গড়া মানুষ। আমরা প্রত্যেকেই ভাই ভাই। আমাদের সাথে যেহেতু ব্যক্তিগত কোনো বিরোধ নেই, কোনো জমি সংক্রান্ত বিরোধ নেই, কোনো রেষারেষি নেই, কাজের জায়গা থেকে এটা থাকতেই পারে, এটা ভিন্ন বিষয়। আমরা প্রত্যেকেই বিল্লাল ভাইয়ের জন্য দোয়া করব। তো যাই হোক, হুমায়ুন কবির পল্লব সাহেবকে ছাপা মারমা পছন্দ করেন, আপনি তার সাথে থাকেন। আর আরেকটি ভাই উজ্জ্বল খানকে, তিনি উজ্জ্বল খানকে চায়, তো ঠিক আছে ভাই, উজ্জ্বল খানকে আপনি চান যেহেতু, আপনি উজ্জ্বল খানের সাথে থাকেন। আর অনুরোধ করব যে যারা আমাকে ভালো লাগে না, পছন্দ করেন না, একজন ব্যক্তি লিখছেন যে বাটপার না কি লিখছেন, এরকম একটা শব্দ লিখছেন ফেসবুকে, আমি লিখেছি সেইটা। তো যাই হোক ভাই, যারা আমাকে মনে করেন বাটপার, চাপাবাজ, আমি খারাপ, তো খারাপ লোকের আইডির সাথে যুক্ত না থাকাটাই ভালো। তো আপনি আমার আইডি থেকে, যেহেতু আমি খারাপ, আমি বাটপার, চাপাবাজ আপনি জানেন, তো অতএব আপনি আমার আইডি থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার, আপনি চলে যান। আর আমি এটাও জানি যে আপনারাও জানেন যে যারা মুসলমান আছেন তারা, আমি মুসলিম ধর্ম মতে উদাহরণস্বরূপ বলতেছি, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনারা সকলে কেমন আছেন ভাই? আমি মুসলিম ধর্ম অনুসারে কিন্তু উদাহরণটা দিচ্ছি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সৃষ্টি না হইলে এই পৃথিবী সৃষ্টি হইতো না, পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন বিদায়ী পৃথিবীর সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এটা হাদিসের কথা, এটা আমার কথা নয়, হাদিসের কথা। এই যে আল্লাহর প্রিয় নবী, প্রিয় দুস্থ, যার জন্য সমস্ত দুজাহান সৃষ্টি করলো, সেই প্রিয় নবী, আল্লাহর প্রিয়, এই সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে যিনি প্রিয়, সে মানুষ রূপে তাকে যখন পৃথিবীতে পাঠাইলো, তো সেই প্রিয় মানুষটি, আল্লাহর প্রিয় মানুষটিই কিন্তু এই আমাদের সকল মানুষ তার পক্ষে ছিল না, তার আপন চাচা তার বিপক্ষে ছিল। তার আপন চাচাকেই কিন্তু তিনি কালেমা পড়াতে পারেননি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটি তার আপন চাচাকেই পড়াতে পারেনি। মিয়া ভাইয়ের ফ্যান পেজ, মনে হয় একটি পেজ খুলছেন, লাল মিয়া ভাইয়ের ফ্যান পেজ, অসংখ্য ধন্যবাদ যে ভাইটি এই পেজটি খুলেছেন। তো যাই হোক, আমি লাইভের মাধ্যমে বলতে চাই, যারাই আমার সাথে যুক্ত আছেন তারা, যে ভাইটি আমার সাথে কথা হয়নি, কোন ভাই খুলেছেন, সেই ভাইটিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই পেজটির সাথে সকলেই যুক্ত থাকেন। এই পেজের মাধ্যমেও দেখা গেছে আমি যুক্ত হয়ে লাইভ করব, যে ভাই খুলেছে সেই ভাই মাধ্যমে আমি হয়তো জানবো যে কোন ভাইটি খুলেছেন। আপনারা এই পেজটাকে প্রত্যেকেই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, এই পেজের সাথেও যুক্ত থাকবেন যে ভাইটি খুলেছে। যদি আমার ফ্যান হয়ে থাকেন তাহলে ওই লাল মিয়া ভাইয়ের ফ্যান পেজ, এই পেজটাতে আপনারা যুক্ত হবেন। তো সেই ক্ষেত্রে সেই প্রিয় নবী যেহেতু প্রত্যেকের মন পায়নি, অনেক লোক ছিল তার বিপক্ষে, আর আমি তো সেই নবীর একজন উম্মত। আর আমরা শেষ জামানার উম্মত যারা বেশিরভাগই পাপিষ্ট, নিজেকে তো আর অত বড় ধার্মিক বলা কেউই বলতে পারবে না, কেউ না, আমি সেই জায়গাতে বলবোই না যে আমি একজন নগণ্য নবীর উম্মত। তো আমার পক্ষে যে 100 জনের মধ্যে 100 জন লোক থাকবে, এটা তো আশাই করা যায় না, কল্পনাই করা যায় না। তার মধ্যে আমি নিজের থেকে, মনের থেকে খুশি, আনন্দিত, এবং আল্লাহর কাছে আসলেই আপনাদের কাছে কৃতজ্ঞ যে 203টা কমেন্টের ভিত্তিতে 6টা ব্যক্তি তারা ভিন্নতা প্রকাশ করছে। তো যাই হোক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থাকবেই, এটা দুনিয়ার নীতি নিয়ম অনুসারে থাকবে। তো যারা আমার পক্ষে আমাকে সাপোর্ট দিয়েছেন, আপনাদেরকে জানাচ্ছি সালাম। আমার প্রতি আপনাদের বিশ্বাস, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেই আস্থা আছে, আল্লাহর প্রতি, দুঃখিত কথাটা অন্যভাবে হল, আল্লাহর প্রতি বিশ্বাস, আমার প্রতি আস্থা যাদের আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমি আপনাদের যে আস্থাটা আমার প্রতি আছে সেইটার সবটুকু দিয়ে, একবার কিন্তু এই কথাগুলো আগেও বলতাম, তার প্রমাণ দিয়েছি যে সবটুকু দিয়ে আমি আপনাদের জন্য
ইনশাল্লাহ চেষ্টা করে যাব। তো আজকের যে লাইভে আসা তার কারণটা হচ্ছে আগামীকাল আপনাদের দোয়ায় হয়তো বা আল্লাহ যদি নেয় ভোর 6টা বাজে বাড়ি থেকে বের হতে হবে। 6টা বাজে বাড়ি থেকে বের হব। আজকে এখানে দেখতেছেন, কালকে আমাকে ঢাকা দেখবেন আপনারা। তো লাইক কমেন্টের ব্যবসা চলতেছে তুমুল। ভাই আমার একটি প্রিয় ভাই, মাথায় মনে হয় টুপির মতো দেখা যায়, আমার ভাঙা মোবাইল হাওলাদার, কি হাওলাদার, আপনার হাওলাদারই তো মনে হয় একটা কমেন্ট করছেন, সালাহ উদ্দিন হাওলাদার। ভাই এই যে লাইক কমেন্টের ব্যবসা তুমুল চলতেছে, রাইট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু লক করা না যে এটা আপনার জন্য আমার জন্য আলাদা আলাদা, আমার জন্য না আপনার জন্য। ভাই চাকরি পেতে গেলে যোগ্যতা লাগে, ফেসবুকের থেকে লাইক কমেন্ট শেয়ার এগুলো পেতে গেলে আপনার যোগ্যতা লাগে। যদি আপনি হিজড়া হয়ে থাকেন তাহলে কিন্তু ওই যে কিছুদিন আগে একটা টিভিতে এই 8-10 দিন আগে আমি দেখলাম, মানে এক হিজড়া তারা সিদ্ধান্ত নিছে আলাদা বাথরুম করার জন্য। তো প্রশ্ন করছে কিছু সাংবাদিক যে সুন্দর একটা উদ্যোগ নিছেন যে আলাদা বাথরুম, আপনাদের জন্য আলাদা বাথরুম রাখতে হবে কেন? যে পুরুষ বাথরুম আছে, মহিলা বাথরুম আছে, হিজড়াদের বাথরুম নাই। এখন হিজড়া উত্তর দিল যে মহিলা বাথরুমে আমরা যেতে পারি না, মহিলারা অ্যালাউ করে না, নট অ্যালাউ, যে আমরা পুরুষ। আর পুরুষ বাথরুমে গেলে অনেক পুরুষেরা টাইনে কাপড় খুলে ফেলে। বাধ্য হয়েই আমরা মহিলা বাথরুমের উদ্যোগ নিচ্ছি। ভাই আপনার যদি যোগ্যতা থাকে হিজড়া কেন আপনি? ফেসবুক আমার বাবারও না, আপনার বাবারও না। ফেসবুক যার যোগ্যতা আছে ফেসবুক তাকে স্টার দেয়, তাকে টাকা বলেন, ডলার বলেন, যে ভাষায় বলেন, আমি এগুলো জানি না ভাই, আমি শুধু বলি করি। অনেকটাই কৃষ্ণ আমার আইডি ঠিক করে দিছে, আমি এগুলো বুঝিই না। তো যাই হোক, ফেসবুক যারা নিয়ম অনুসারে ব্যবহার করে তারা ফেসবুকে গালিগালাজ করতে পারবে না। কোনো কমেন্ট খারাপ উত্তর দিলে সে কমেন্টের উত্তর ওই ব্যক্তি যে ইনকামের চিন্তা করে সে খারাপ উত্তর দিতে পারবে না। এখানে অনেক বাধা নিষেধ আছে, নিয়ম কানুন আছে। তো আমি, আপনারা জানেন যে আমার বাসা খারাপের যে মনে হয় না ফেসবুক আর কারো বাসা খারাপ আছে, এগুলার গোষ্ঠী আমি কিলাই ভাই। আর আপনার মতো কুকুর যখন ঢুকে তখন তাকে মুগুর মারি আমি ফেসবুক থেকে যে আমার সাসপেন্ড করব, টাকা দিব না, লাল মিয়া সেই চিন্তা করে না। তো যাই হোক, তারপরও আপনাকে ধন্যবাদ যে আপনার কেন জ্বলে রে ভাই, আমি কিছু হলে তোমার কেন জ্বলে রে ভাই, তোমার কেন জ্বলে? তুমিও যোগ্যতার প্রমাণ দাও, ফেসবুক তোমাকেও টাকা দেবে। তুমি হিজড়া কেন ভাই? তুমি হিজড়া নয় হয়ে হয় পুরুষ হও, নাহলে নারী হও, দুটের একটা হও। তুমি কেন হিজড়া? কৃষ্ণ আসলা ভাই, দেখো না ভাই যে ফেসবুক কোম্পানি আমারে টাকা দিব, মানুষ ভালোবাসা দেয়, লাইক দেয়, কমেন্ট দেয়, স্বাভাবিক। এটা ফেসবুক ব্যবহার করলে পোস্টে লাইক কমেন্ট আসেই। তো ওর জ্বলতেছে, মনে হয় ওর ওর বাবা মনে হয় ফেসবুক কোম্পানির মালিক, ওর নাহলে ওর মায় মালিক, ওর মার কামানো টাকা মনে হয় দিব, ওর জ্বলতেছে। এটা ওর জ্বলার কি হলো? আসলে তো হিজড়া, এই কারণে হলো জ্বলে। ওর নিজের যোগ্যতা নাই, আর একজন যদি কোনো কিছু করে তখন ওর খালি জ্বলে। তো আমার গানের ভাষায় বললাম যে তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে ভাই, তোমার কেন জ্বলে? গ্রাম পুলিশের কাজ করি, সেখানে কিছু গ্রাম পুলিশের জ্বলে। হ্যাঁ ভাই, আমি আমি কারো বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, রাইট ভাই। যাকে আমি আমার বাসায় বললাম সালাউদ্দিন আসলে হিজড়া। যাই হোক ভাই, তো ও হিজড়া না হলে ভাই এটা বলতো না। আমার ফেসবুক কোম্পানি টাকা দিতেই পারে, সেটা যদি আমি ভালো করি। এখানে ফেসবুক থেকে টাকা কামানো এত সহজ না, এখানে প্রচুর পরিমাণের মেধা, এই শ্রম দিতে হয়, সেগুলো আমার দ্বারা সম্ভব না। কৃষ্ণ ফোন দিলেই আমার সাথে রাগারাগি করে, ও আমার মোবাইল হাতে নিলে রাগারাগি করে। আপনারা না করছে, আপনি কারো কমেন্টের উত্তর খারাপ দিবেন না, যে মন চায় সে আপনার খারাপ ভাষা বলুক, আপনি বলবেন না। তা আমার তো সেই ধৈর্যই নাই। আমি টিট ফর ট্যাট, ইট মারলে আমি পাটকেল তারে মারুমি, এটা আমার অভ্যাস। আমার ওই টাকা আসলো না, সাসপেন্ড হইলাম না, সেগুলো কিন্তু আমার দেখার বিষয় নাই, কারণ আমি সঠিক কথা বলবো, এটাই আমার অভ্যাস। তো যাই হোক, তো সেক্ষেত্রে এই যে কেউই মন পায়নি, আমি যতটুকু পেয়েছি আপনাদেরকে ধন্যবাদ। আগামীকালকে সকালবেলা ঢাকা যাব। তো পকেটে কিন্তু টাকা নাই, জিরো আছি, 150-200 টাকার মতো আছে। ওপরে আল্লাহ আছে, আল্লাহর উপর যে বান্দাগুলো ভরসা করে চলে। আমি কখনোই এই বিপদগ্রস্ত হয়েছি, যতবার বিপদে পড়েছি, আল্লাহ কোনো না কোনো মাধ্যম পাঠিয়ে, এই মানুষের মধ্যেই কিন্তু ফেরেস্তা, মানুষের মধ্যেই কিন্তু শয়তান। আল্লাহ মানুষের মাধ্যমে, এই ফেরেস্তার মাধ্যম দিয়ে, ফেরেস্তাকে মানুষের মাধ্যম দিয়েই মানুষের উপকার আল্লাহ করায়।
আবার শয়তান মানুষের ভিতরে ঢুকেই শয়তানের কাজ শয়তান করায়। তো আল্লাহ পাক, আমি যতবার যত ধরনের কাজে গিয়েছি, বিপদে পড়েছি, আল্লাহ পাক আমাকে অটোমেটিকলি, আমি আল্লাহর অত প্রিয় ব্যক্তি যদি নাও হয়ে থাকি, হয়তো বা আপনাদের দোয়া আছে, সকলের দোয়া আছে, আমি কোনো বিপদে পড়ে থাকিনি। আমি আল্লাহর রহমতে বিপদ থেকে উদ্ধার হয়ে চলে এসেছি। আমি জানি যে 200 টাকা আছে, গাড়ি ভাড়া দিয়ে আমি ঢাকা পর্যন্ত পৌঁছতে পারবো। এই 200 টাকা দিয়ে পৌঁছতে পারলে আমি জানি যে আমি বিপদ উদ্ধার হব আল্লাহর রহমতে। যে কাজগুলো আছে, আপনাদের কাজও আছে, আমার কাজও আছে। এখানে আমার কাজ বলতে যেটা, কালকে কোর্টে হাজিরা আছে একটি মামলার, তো সেই মামলার হাজিরা দিতে হবে কোর্টে। সেটা সকাল 10টায় হাজিরা আছে। 10টায় হাজিরা শেষ করে আমি ইচ্ছা করলে বাড়িতে চলে আসতে পারবো। কিন্তু আমি বাড়িতে আসবো না এই কারণেই যে আপনারা, গতকালকে আমি দেখেছি ভাই 1000 টাকা বৃদ্ধি হয়েছে ধরেছে। হ্যাঁ ভাই, 1000 টাকা বৃদ্ধি হয়েছে, গতকালকে বলেছি, প্রয়োজন আজকেও বলবো। তবে মোবাইলে চার্জ খুব কম, সীমিত লাইভ করতে হবে। যে কোনো টাইমে মোবাইল টপ আপ করে বন্ধ হয়ে যাবে, আমার আগের মোবাইলটা নাই। তো সেক্ষেত্রে আমি আসতে পারবো, কিন্তু আপনাদের কাজের জন্যই আমাকে থাকতে হবে, চেষ্টা করতে হবে। সচিবালয়ে, মন্ত্রণালয়ে ঢোকার জন্য চেষ্টা করতে হবে। সেখানে পাসও সংগ্রহ করতে হবে। আপনারা জানেন যে পাস সংগ্রহ করতে গেলেও কিন্তু টাকা লাগে। তো সেক্ষেত্রে সেখানে পাস সংগ্রহ করার পরে সেখানে ঢোকার পরে আপনাদের জন্য 2টা যে চিঠি আমি করে রেখেছি, একটা হচ্ছে শ্রম মন্ত্রণালয়ে, এই আমাদের যিনি শাখাওয়াজ স্যার, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, আমাদেরকে কথা দিয়েছিলেন, যেতে বলছিলেন যে আমাদের ডকুমেন্টস থাকলে তিনি আমাদের দেখবে, আমাদের কাজগুলো করে দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, যেতে বলেছিলেন। তাকে বদলি করা হয়েছিল, সেটাও আপনি জানেন। তিনি বর্তমানে শ্রম মন্ত্রণালয়ে আছে। আমি তার কাছে যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আল্লাহ যেতে দেয়, তার পর্যন্ত পৌঁছতে পারি। এখানে কথাও হয়েছে, তার যিনি গানম্যান আছে, সেই গানম্যানের সাথে কথা বলে কিন্তু আমরা বুধবার বৃহস্পতিবার গিয়েছিলাম, কিন্তু আমরা স্যারকে পাইনি। দুঃখজনক ব্যাপার, স্যার খুব ব্যস্ত থাকার কারণে পাইনি। তো আমি চেষ্টা করব স্যারের সাথে কালকে দেখা করার জন্য। সেগুলো আপনারা দেখতে পারবেন, কারণ আমি যেটাই করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেগুলো আপনাদেরকে ঈদের সালামি কখন দেবেন? হ্যাঁ, অবশ্যই কৃষ্ণ, ঈদের সালামি পাবা। যদিও আমি কথাটা অন্যভাবে নিতে পারি যে ঈদের সালামি তুমি আমাকে দিবা, কারণ আমি মুসলিম, তুমি হিন্দু। তুমি পূজার সময় আমার কাছে দাবি করলে আমি তোমার পূজার সালামি দিব, যে তুমি পূজার মধ্যে সেটা পড়ে আনন্দ করবা, ফুর্তি করবা, আমরাও যাব তোমার সাথে আনন্দ করব। কিন্তু এখন তো আমাদেরটা, এখন তো তোমাদেরটা না, আমাদেরটা। তো যাই হোক, ধর্ম যার যার, কিন্তু আনন্দটা সবার। মুসলিম আমরা হিন্দুরাও পূজায় আনন্দ করি, তোমরাও আমাদের ঈদের মধ্যে আনন্দ করো। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে ঈদ উপলক্ষে চাবো, আর তুমি তোমার জায়গা থেকে ছোট ভাই হিসেবে আমার কাছে চাইতেই পারো। ইনশাল্লাহ অবশ্যই দোয়া রাখো। আমি বলেছি কিন্তু, যে গতকালকে বলেছিলাম যে আমি টাকা শোধের জন্য আজকে বের হই নাই, গতকালকে বিকেলবেলা বের হয়েছিলাম। আমি কয়েকটা জায়গাতে বলে আসছি, আমি চেষ্টা করতেছি ভাই কিছু টাকা সুদে নিয়ে হলেও, যেহেতু না খেয়ে তো আর থাকা যাবে না, ছেলে মেয়ে আছে, এদের ঈদ, আবার তুমিও কিন্তু জানো যে আমাদের যে মামলার হাজিরাগুলো আছে এগুলো দিতে হবে। তো সব মিলিয়েই টাকা লাগবে। টাকা নিজের পকেটে থাক আর না থাক, গাড়িওয়ালাই বুঝবে না যে টাকা আছে কি নাই। নিজের পকেটে টাকা থাক আর না থাক, উকিল কিন্তু বুঝবে না যে পকেটে টাকা নাই। নিজের পকেটে টাকা থাক আর না থাক, আমার এই পেটটা বুঝবে না, আমার ক্ষুধাটা লাগবেই। টাকা থাকলে আমাকে হোটেলে খেতে হবেই, টাকা লাগবেই। তো টাকাটা এটা লাগবেই, এটা এই কেউ বুঝবে না যে আমার কাছে টাকা নেই। যে টাকা সংগ্রহ যে কোনোভাবে করতে হবে, করার পরে ইনশাল্লাহ ঈদ সালামি ছোট ভাই হিসেবে যেহেতু চেয়েছো, অবশ্যই পাবা। আল্লাহর কাছে শুধু দোয়া করো যে ভাই যেন আমাকে দিতে পারে। তো এখন আমি কালকে চেষ্টা করব স্যারের সাথে, সাখাওয়াত স্যারের সাথে দেখা করার জন্য। আপনারা সকলেই জানেন তিনি খুব ভালো মনের মানুষ। তার সাথে যদি দেখা করতে পারি। গতকাল ভালো করে লাইভ দেখেন নাই হাওলাদার ভাই, এমডি ইকবাল। হ্যাঁ ভাই, গতকাল আমাকে যদি বলে থাকেন তাহলে গতকাল আমি ভাই কমেন্টগুলো আপনাদের দেখি নাই। লাল ভাই বেতন বাড়ছে নাকি? গতকাল কমেন্টগুলো দেখি নাই ভাই। আমার একটি ভাই লিখেছেন যোগ্য নেতা পেয়েছি ভাই, তিনি আমাদের লাল ভাই। তো যাই হোক ভাই, এইটা উপর আল্লাহ আছে। আপনাদের যাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন আপনারা বুঝবেন। 117 জন ওয়াচিংয়ে আপনারা আছে, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইটি যিনি জানান দিলেন। 117 জনকেই ধন্যবাদ। যারা আসলে আমাকে ভালোবাসে তারাই কিন্তু লাইভে আছে। আর যারা সুখবরের অপেক্ষায় থাকে, তারা যদি সুখবর দিয়ে পোস্ট করি তাহলে 200, 250, 300, 350, 500, 700, 1000 বন্ধু যুক্ত হয়ে যায়। সেগুলো হচ্ছে আমার সুখবরের বন্ধুগুলো।
আর যারা আমাকে ভালোবাসে তারা আমি লাইভে ঢুকলেই তারা সাথে সাথে লাইভে আসে, যে লাল ভাইয়ের মুখটা অন্তত পক্ষে দেখি, চেহারাটা অন্তত পক্ষে দেখি, কি বললো সেটা বিষয় না। তো আমার এই প্রিয় ভাইগুলোকে অসংখ্য ধন্যবাদ। ভাইগুলোর কাছে অনুরোধ রইল যে প্রত্যেকে একটা করে শেয়ার দেবেন, কারণ শেয়ারের ব্যবসা যেহেতু করি, আমার একটি ভাই বলেছেন লাইকের ব্যবসা করি, শেয়ারের ব্যবসা করি। তো যাই হোক, ভাইয়ের কথাটা মেনে নিলাম যে দুষ কোন জায়গায়, আপনার তো আর লস না, টাকাটা তো আর আপনি দিচ্ছেন না, আপনি না হয় একটা লাইক দিচ্ছেন, একটা শেয়ার দিচ্ছেন, একটা কমেন্ট করতেছেন, আপনি তো এমবি বলছেনই, আপনি দেখতেই আছেন, তাহলে একটা লাইক দিলে তো আপনার এই কোনো ক্ষতি হবে না। সাখাওয়াত স্যার সত্যি অনেক ভালো মানুষ, হ্যাঁ আমার ধন্যবাদ প্রিয় ভাই। তো এই লাইকটা দিলে লস নাই, শেয়ারটা করলে লস নাই আপনার, একটা কমেন্ট করলেন, ভালো কমেন্টই করলেন, খারাপ না করলেন, আমি না হয় আপনার শত্রু, তারপরেও যদি আপনি বলেন যে আল্লাহ পাক লাল মিয়া ভাই আপনাকে হায়াত দান করুক, আপনি জয়ী হন, তো আপনি আমার যদি শত্রু হয়ে থাকেন, আমি জয় হলে তো আপনারও লাভ হবে, তো কমেন্টটা ভালো করলে লসটা কোথায়? আমি তো দেখি না লস আছে কোথাও। তো যাই হোক, তো সাকাত স্যার অনেক ভালো মনের মানুষ, সাকাত স্যার কাছে আমি যদি পৌঁছাতে পারি তাহলে আশা করতেছি, যেহেতু উনি শ্রম মন্ত্রণালয়ে আছে, তো স্যার যদি, আমি এখানে স্যারের কাছে আবেদন করছি যে স্যার বর্তমান শ্রম আইন বেতনটা নির্ধারণ করে, কিন্তু বাংলাদেশের সমস্ত বেতন, যে সমস্ত দপ্তর, গার্মেন্টস বলেন, সরকারি বেসরকারি যা আছে, এটা শ্রম আইন অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়। তো আমি যদি স্যারের কাছে পৌঁছাতে পারি, আবেদন তো নিয়েই গেছি, স্যারের কাছে এইটুকু প্রশ্ন থাকবে, আমি কিন্তু আপনার প্রতিটা লাইভ দেখি ভাই। মনির ভাই অসংখ্য ধন্যবাদ, দেখেন তো, আপনি দেখেন, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, জানি সেটা, এই কোনো এই একের মন থেকে বলতেছি মনির ভাই, আপনি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন সেটা আমি জানি ভাই। আমিও আপনাকে ভালোবাসি, এটা বিশ্বাস করাতে পারি বা না পারি, যেহেতু এখন একটু ভিন্ন পথ হয়তো বা চলার পথে হয়েছে, আপনি কর্মচারী ইউনিয়নের দিকে গেছেন, আমি একদিকে রয়েছি, তো এই জায়গাটার বিষয়টা আলাদা, কিন্তু ভালোবাসা, আমি আপনাকে যথেষ্ট ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন জানি ভাই। তো সেক্ষেত্রে যদি আমি স্যারের কাছে গিয়ে স্যারকে প্রশ্ন করবো যে স্যার, এই যে 6,500 টাকা গ্রাম পুলিশের বেতন ধরা হয়েছে, ধরে নেন এটা সরকারি না, সরকারের যোগ্য গ্রাম পুলিশ না, এই কারণে সরকারি দিচ্ছে না, তাহলে স্যার বাংলাদেশের একটা শ্রম আইনে সর্বনিম্ন একটা বেতন কাঠামো আছে, সেইটা কি গ্রাম পুলিশ যোগ্য না? সেটা তো প্রত্যেকটা মানুষের জন্য স্যার নির্ধারণ করা, শ্রম আইনটা সমস্ত চাকরি একেবারে, এই যদি কোন যে একটা এই কি বলে গার্মেন্টসের থেকেও যদি কোনো নিম্ন জায়গা থাকে, সেইখানেও শ্রম আইন অনুযায়ী বেতন ধরতে হয়, সেই বেতনটা এখন ধরলে এই 600 টাকা তার এই প্রতিদিনের হাজিরা, 318,000 টাকা বেতন আসবে। তাহলে স্যার গ্রাম পুলিশের বেতনটা এটা কোন আইনে ধরা হইলো? এটা কেন শ্রম আইনের মধ্যেও নাই? এটা স্যারের কাছে আমার প্রশ্ন থাকবে। হয়তোবা স্যারের সামনে যখন বসুম কথা বলুম, সেগুলো আপনাদেরকে লাইভে দেখানো সম্ভব না, সেটা আপনারা ভালো করে বুঝেন। আমি চেষ্টা করব স্যারের হাতে যখন আমি এটা তুলে দেব, অথচ কৃষ্ণ দাদা ভাই সাক্ষী আছে যে কোনো লাইভ এগিয়ে আপনাকে লইয়া ঝগড়া করি, অথচ আমরা আপনার দেয়া জারি কলিং আছে অন্য লিস্টে প্রশ্ন সম্মুখীন হয়। তো যাই হোক ভাই, পুরোটা প্রশ্ন পড়তে পারলাম না, আমি কিছু কথা বলি, যেহেতু চার্জ কম, যে কোনো টাইম পটক করে বন্ধ হয়ে যাব। তো সেক্ষেত্রে আমি স্যারকে কিছু প্রশ্ন করব, সেগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হবে না। আমি যে চিঠিটা স্যারের কাছে সরাসরি দেব, আমি এটা জমা দেব না, দপ্তরে জমা দেব না, আমি স্যারের কাছে সরাসরি, স্যার যদি বলে যে ঠিক আছে আমি দেখলাম, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব, আপনি এটা দপ্তরে জমা দেন, তখন আমি দপ্তরে জমা দেব। তো চেষ্টা করব আমি স্যারের, এখন কেউ কিন্তু ছবি দিতে চায় না, বর্তমান পরিবেশ পরিস্থিতিতে কেউই তার সাথে ছবি দিতে চায় না। আমি চেষ্টা করব স্যারের সাথে ছবি নেওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, প্রমাণ দেওয়ার জন্য, কারণ গ্রাম পুলিশের তো আবার তারা টলমলো, বিশ্বাসটা টলমলো। আমি চেষ্টা করব, তারপরে যদি স্যার না দেয় তো সেই ক্ষেত্রে হয়তো বা ছবি নিতে পারবো না, কিন্তু তখন রিসিভ করে আনবো, সেই রিসিভ কপিটা আপনাদেরকে দেখাবো। আরেকটা চিঠি আপনাদের জন্য যেটা আমি করেছি সেটা হচ্ছে মহাজ্ঞ ভাতা। এইটা ঘরে বসে বসে শুধু স্বপ্ন দেখলে হবে না, যে আমার সোনার ডিম পাড়া হাঁস আমি পালতেছি, এই খোয়ারের ভিতরে ঢুকিয়ে দিলাম, আর হাঁস পতক করে একটা ডিম পারলো, আর কালকেই আমি সেটা বড় লোক হয়ে গেলাম, বিক্রি করলাম। এটা হাঁসের কাহিনী না, এটা হাঁসের কাহিনী না, এই জায়গাটা হচ্ছে কাজের। দৌড়িয়েই কাজ হয় না, হাতে পায়ে দৌড়িয়েই কাজ হয় না। আর ঘরে বসে বসে স্বপ্ন দেখলে কি হবে? সেগুলো বাস্তবায়নের জন্য দৌড়াতে হবে, চেষ্টা করতে হবে, তবেই না হতে পারে। তো সেক্ষেত্রে আমি, আমাদের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ে এই মহাজ্ঞ ভাতাটা যেন
আমরা গ্রাম পুলিশ সদস্যরা এর আওতাভুক্ত করা হয়। চিঠি আমি গতকালকে আপনাদেরকে পড়ে শুনিয়েছি। লাল ভাই, যার জন্য চুরি করবেন সেই বলে চোর, রাইট? আমার প্রিয়া মণি আপু কমেন্টটি করেছেন, অসংখ্য ধন্যবাদ আপুকে। অ্যাকচুয়ালি রাইট কথা বলেছেন ভাই, আমি কৃষ্ণ দলের বিআই, অসংখ্য ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে আমি আমাদের দপ্তরে যাব, আমাদের দপ্তরের যিনি সচিব মহোদয় আছেন, আমি তার কাছে যাব। সচিব স্যারের কাছে গিয়ে আমি সেইখানে এই কাজটুকু করার চেষ্টা করব যে গ্রাম পুলিশ সদস্যরা যেন মহার্ঘ ভাতার আওতাভুক্ত হয়, সেটার জন্য আমি চেষ্টা করব। এটা সুপারিশ নেওয়ারও চেষ্টা করব আমি, যে সাখাওয়াত স্যারকে দিয়ে পারি বা আরেক স্যারকে দিয়ে পারি, আমি যে স্যারকে দিয়ে পারি আমি চেষ্টা করব আমার তরফ থেকে এটা করার জন্য। আর একটা আমি চেষ্টা করব, বলতে পারি না, আমি অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করব। যদি অর্থ দপ্তরে আমি যেতে পারি, সেখানে আমি অর্থ দপ্তরের হয়তো বা সচিব বা স্যারের পিএর সাথে আমার যিনি অর্থ কি বলে উপদেষ্টা স্যার, তার যিনি পিএ আছে, পার্সোনাল আছে, এটা নাইম, আমি আপনারা ইতিপূর্বে দেখেছেন, সেখানে গিয়েছি, স্যারের সাথে ভালো সম্পর্ক আছে। তিনি ইউনো ছিলেন, তিনি আমাদের দুঃখ দুর্দশার কথা জানেন, স্যারের যিনি পিএ। তো পিএর কাছে আমি চেষ্টা করব পৌঁছানোর জন্য, যদি তাকে পাই তো স্যারের পিএ কে গিয়ে স্যারের কাছে তো যখন তখনই পৌঁছানো যাবে না। স্যারের কাছে অর্থ উপদেষ্টা স্যারের কাছে যেতে হলে লং একটা প্রসেসিং এর প্রয়োজন হবে। আমি যদি বাইরে থাকতাম, আমারে কিন্তু এই পিএ স্যার কথা দিয়েছিলেন যে অর্থ উপদেষ্টার সাথে আমার একটা সাক্ষাতের ব্যবস্থা তিনি করে দিবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, সেখানে সাক্ষাৎটা হইল না আমি জেলখানায় চলে যাওয়ার কারণে। যদি আমি জেলে না যাইতাম তাহলে অর্থ উপদেষ্টা যিনি আছেন বর্তমানে, তার সাথে আমার সাক্ষাৎ এই জানুয়ারি মাসের আগেই হয়ে যেত। ডিসেম্বরে তো এই ঘটনা ঘটলো, 15-20 দিনের মধ্যে আমি সাক্ষাৎ পাইতাম। স্যার আমাকে আশ্বাস দিয়েছিলেন, স্যারের প্রিয়া আশ্বাস দিয়েছিলেন যে একটা আবেদন আপনি নিয়ে আসবেন, এই আবেদনটা আপনি করলে আমি আপনাকে সাক্ষাতের ব্যবস্থাটা আমি আপনাকে করে দেবো 45,000 গ্রাম পুলিশের স্বার্থে। কিন্তু এটা আমার কপাল খারাপ, আপনাদের কপাল খারাপ, সব মিলিয়েই সেটা হয়নি আমি জেলে যাওয়ার কারণে। তো তারপরও আমি চেষ্টা করব স্যারের কাছে যাওয়ার জন্য, যে স্যারকে গিয়ে বলার জন্য যে স্যার, প্রস্তাবিত 12-13 হাজার টাকা বেতন ছিল, সেইটা মাত্র 1,000 টাকা বাড়ানো হইল। স্যার আপনিই বলেন যে বর্তমান বাজারে এই 7,000 টাকা হইলো 8,000 টাকা, আর 6,500 টাকা হইলো 7,500 টাকা। এটা স্যার এই মানুষের একটা পরিবারের চলানোর মতো টাকা কি হইল কি না? স্যার এটা কি হইল? যদি কোনো করণীয় এখানে থাকে, যদি কোনো ব্যবস্থা এখানে থাকে যে এখানে কিছু করা যাবে, তাহলে আমার একটি ভাই ওভার কনফিডেন্স নিয়ে লিখেছেন, অবশ্যই আপনি পারবেন ইনশাল্লাহ। তো যাই, এতটা কনফিডেন্স যার আমার প্রতি আছে, ধন্যবাদ ভাই আপনাকে কনফিডেন্স আমার প্রতি থাকার জন্য। আল্লাহ যেন আপনার দোয়াটা কবুল করে, আমি যেন পারি, কারণ আমি পারলে 45,000 গ্রাম পুলিশের মুক্তি হবে। আমি গতকালকে বলেছি আমার চাকরি থাক, আমার চাকরি যাক, আমার কি হইলো আমি আমার দিক দেখতেছি না, আমি আপনাদেরটুকু করে দিতে পারলে হবে। আপনারা যদি মনে করেন যে আমার যদি কখনো চাকরি চলে যায়, আপনারা এসে দাঁড়াবেন আমার সাথে, যে কেন আমার চাকরি যাবে প্রতিবাদ করতে দাঁড়াবেন, তাহলে আপনারা যদি দাঁড়ান তাহলে তখন আমি যে বিনিময়টা তখন আমার, যে আমার জন্য আপনারা কি করতে পারেন, আপনাদের জন্য আমি আমার সবটুকু দিয়ে করব, আপনারা আমার জন্য কি করতে পারেন। বর্তমানে আমি সাসপেন্ডে আছি জানেন, তো এই সাসপেন্ড ছুটতে একটু টাইমও লাগবে জানেন, ঈদের মধ্যে চলাটাও আমার কঠিন হবে জানেন। তো সব মিলিয়ে আল্লাহ আমাকে চালাবে, আপনারা আছেন এটা আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ হবে। লাল ভাই পিয়ামনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। মার্শাল্লাহ। মামলার ব্যাপারে কিছু বলেন। সরি ভাই, মামলার ব্যাপারে আমি কিছু বলবো না, এই ব্যাপারে বলতে চাই না। হেলাল ভাই সালাম দিছিলাম, ধন্যবাদ হেলাল ভাই। হেলাল ভাই সালাম দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। কমেন্ট একটা পড়তে গেলে আরেকগুলো চলে যায়, দেখাই হয় না। তো আমি কিছু কথা, জরুরি কথাগুলো শেষ দিই, কারণ আমার এই মোবাইলটার চার্জ খুব দুর্বল, খুব স্বল্প সময়ে চার্জ জায়গা, আর 50% চার্জ নিয়ে আসছি, যে কোনো টাইমে যাবে। 115 জন অচেনা আছে, অসংখ্য ধন্যবাদ ভাই 115 জনকে। তো সেক্ষেত্রে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আমার সবটুকু দিয়ে কালকে পরশু ঢাকা থেকে চেষ্টা করব, যদি অর্থ মন্ত্রণালয় থেকে কোনো কিছু করা সম্ভব থাকে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমি যাব, গিয়ে স্থানীয় সরকারের যিনি সচিব মহোদয় আছেন, আমি তার সাথে আলাপ করব যে স্যার পুনরায় বিবেচনা সিদ্ধান্ত নেওয়া কোনো কিছু যায় কিনা। মহিউদ্দিন মাহি, মোহাম্মদ মাইনুদ্দিন। তো কই কই ভাই আপনার কমেন্ট বুঝলাম না। লাল ভাই আপনার জন্য দোয়া শুভকামনা রইল, ধন্যবাদ ভাই, আল্লাহর সাথে আছে।
আলহামদুলিল্লাহ ভাই। তো আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কথা বলার জন্য চেষ্টা করব যে স্যার পুনরায় কি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, যে 1,000 টাকা এটা স্যার আপনারাও বুঝেন যে এই বাজারে এই টাকাটা এটা টাকাই না স্যার, 60টা বছর পর বেতন বেড়েছে, এটা টাকা না। তো যাই হোক, অনেক কথা হইলো। আমি আমার তরফ থেকে চেষ্টা করব, আমি আপনাদের কথা দিচ্ছি না, চেষ্টা করব, আল্লাহ যদি তকদিরে রাখে তবে আমি সাকসেস হব। সেগুলো আপনারা দেখতে পারবেন যদি সাকসেস হই। আর একটা কথা বলবো, যারা বৃদ্ধ আছেন, যারা আমাদের বিরোধিতা করতেছেন, শ্রদ্ধেয় বড় ভাই, কাকা, যাদের বয়স চলে গেছে, আমার বাবার সমান বয়সও আছেন এখানে, তো যাদের বয়স চলে গেছেন, 1 বছর 2 বছর 5 বছর 2 মাস 6 মাস আছেন, কিছুদিনের মধ্যেই আপনারা রিটায়ার্ডে চলে যাবেন। আমাদের সাথে আপনারা বাদাবাদি পারাপারি আমাদেরকে অবিশ্বাস করে আপনাদের ক্ষতি কিন্তু আপনারাই ডেকে আনতেছেন, বই আনতেছেন। যখন অবসরে চলে যাবেন তখন কিছুই পাবেন না। অবসরে গিয়ে ভিক্ষাবৃত্তি ছাড়া গ্রাম পুলিশের কপালে কিছু জুটে না। খুব কম সংখ্যক গ্রাম পুলিশের এই অবস্থা ভালো। যেমন বিল্লাল ভাইয়ের বাড়ির অবস্থা কিন্তু অনেক ভালো, অনেক ভালো, সেটা কল্পনার বাইরে। ছাদ পিটানো বাড়ি, বিলাল ভাইয়ের ছাদ পিটানো বাড়ি, বিল্ডিং ছাদ পিটানো। তার টাকার বউ অসংখ্য টাকার মালিক, তার টাকার প্রয়োজন নয়, তার সাথে কিন্তু আমার তুলনা না। আবার আমার যতটুকু আছে আল্লাহ এই চলার জন্য তৌফিক দিছে, হাত পা লাইরিয়া দৌড়িয়ে কাজ করে চলতে পারি। কিছু গ্রাম পুলিশ আছেন যারা বৃদ্ধ হয়ে গেছেন, তারা তাও কিন্তু পারেন না, তারা কিন্তু একেবারেই নিরীহ। তো বাবা, কাকা, আপনাদের কপালটা আপনারা নিজেরা খাচ্ছেন। সেই পুরাতন, আপনারা অনেক আগে আপনারা দেখে আসতেছেন যে এইভাবেই গ্রাম পুলিশের বেতন বাড়ে। কর্মচারী ইউনিয়ন যারা আমাদের জন্য এতদিন কাজ করতেছে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা কিন্তু আমাদের এর চেয়ে বেশি কিছু আমাদেরকে দিতে পারেনি। 500-1,000 টাকা বাড়তি বেতন 5 বছর 6 বছর পর পর তারা এ যাবৎ পর্যন্ত যা দেখে আসছি আমাদেরকে তারা উপহার দিছে। তাদেরকে তার জন্য ধন্যবাদ। তারা ছিল, আমরা তাদের কাছ থেকে অনেক কিছুই শিখছি, তাদেরকে ধন্যবাদ। এখন আমরা 2018 সালে রিড করার পরে 2018 সালেই বেতনটা বাড়ছে সবচেয়ে বেশি, 3,500 টাকা। এই 3,500 টাকা বেতন আপনাদের চাকরির জীবনে আর একবারও বাড়ে নাই, দ্বিতীয়বার বাড়ে নাই, একবারও বাড়ে নাই আপনার চাকরির জন্মে। ফির আবার 7 বছর পরে মাত্র 1,000 টাকা, যেটা 2022 সালে বর্ধিত করা হয়েছিল, সেটা আবারও সেই 1,000 টাকা আরো 2 বছর 3 বছর পিছিয়ে 1,000 টাকা বাড়ানো হয়েছে। তাহলে এই যে আমাদের বিরোধিতা করেন, আপনি নিজেই তো সাক্ষী যে কর্মচারী ইউনিয়ন আপনাদেরকে কি উপহার দিয়েছে। তাহলে আমরা যদি করতে পারি, আপনাদের সমস্যাটা কোথায়? কোথায় সমস্যা? একটু দোয়া দিতে সমস্যা? দোয়া করবেন না, সহযোগিতা করবেন না? আপনি যখন রিটায়ারে যাবেন, ভুক্তভোগীটা ভাই আপনিই হবেন। নিজের কপালটা নিজে খাইয়েন না। সাথে থাকেন, পাশে থাকেন, চেষ্টা করতেছি। আল্লাহ মেধা দিছে, জ্ঞান দিছে, একটু জ্ঞানটাকে খাটান। যে আমার মতো কাউকে আপনারা কি খুঁজে এই পর্যন্ত পেয়েছেন কিনা, পাবেন কিনা সেটা পরেরটা, পাবেন ইনশাল্লাহ। কারণ আমি যে সপ্তাহ না, আমার চেয়েও শিক্ষিত, মেধা, জ্ঞানী, সাহসী গ্রাম পুলিশ সদস্য গ্রাম পুলিশের মধ্যে আছে। হয়তোবা এগিয়ে এখনো আসে নাই, একটা সময় হয়তোবা এগিয়ে আসবে, আমার চেয়েও ভালো সে করবে। এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আজকে পর্যন্ত আজকে পর্যন্ত আমার চেয়ে ভালো আপনারা, এ কথা বললে অনেকের গা জ্বলবে। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। তো যাই হোক, সুমন ভাই অনেকে কমেন্ট করতেছে সহযোগিতা হাতে একটু বাড়িয়ে দেন প্লিজ প্লিজ। টাকা কাকা দেখেন জুন জুলাই বাজেটে কিছু করতে পারেন কিনা। হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করতেছি, আমি আমার তরফ থেকে চেষ্টা করতেছি। সুমন কি কমেন্ট করলো, এটা চলে গেল, আবার একটা কমেন্ট সুমন করো। তো যাই হোক, সহযোগিতার কথা বলছো, যেটা বাংলাদেশ গ্রাম পুলিশ মারুফ লাল ভাই, এগিয়ে যান, আমরা আছি আপনার পাশে। আসলে মারুফ ভাই লাইভে তো আছেন, শুনছেন কিনা জানি না। এগিয়ে যাব সেই মন মানসিকতা আমার আছে, সেটা আপনারা জানেন। কিন্তু এগিয়ে যেতে গেলে অবশ্যই অর্থের দরকার আছে। এখান থেকে ঢাকা যেতে হলে গাড়িতে উঠতে হবে। গাড়িওয়ালা কিন্তু বুঝবে না যে আমার পকেটে টাকা আছে না নাই। আর টাকা পকেটে না থাকলে ঢাকা যাওয়া তো পসিবলই না। তো এই যে যে অর্থনৈতিক বিষয়টা, সেটা কিন্তু সকলেই বলতেছে যে সহযোগিতা করব, কিন্তু কেউ কিন্তু করতেছে না। যেমন গতকালকে অনেকেই কিন্তু লাইভে বলছে যে সহযোগিতা করব, তো আজকে কিন্তু 1 টাকাও কেউ সহযোগিতা করে নাই। তারপরেও কিন্তু আমি কালকে ঢাকা যাব, ওই যে বললাম যে
200 টাকার মতো আছে, সেটা নিয়েই আমি যাব, আল্লাহর উপরে বার রেখে যাব যে আল্লাহ অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। তো আমি আমার তরফ থেকে তো এগোচ্ছি, এগিয়ে যাচ্ছি, কিন্তু যারা সহযোগিতার কথা বলেন তারা শুধু এই কমেন্টে বললে হবে না। কমেন্টে বললেন সকল গ্রাম পুলিশ দেখলো যে এই লোকটা কালকে সহযোগিতা করবে, কমেন্টে সবাই দেখলো, কিন্তু বাস্তবে তিনি আমাকে সহযোগিতা করলেন না। কমেন্টটা করলেন মানুষকে দেখানোর জন্য, সকলে দেখলো কিন্তু আমাকে সহযোগিতা করলো না। তো এইটা করলে তো হবে না ভাই, আসলে সহযোগিতাটা বাস্তবে করতে হবে, এটা কমেন্টে না, বাস্তবে করতে হবে, তবেই না আমি পারবো। তো যাই হোক, লাইভ করবো না বলে কমও হয়নি, তো কথাও মোটামুটি সমস্ত শেষ, 10টা 7 বাজে, তার মানে আধা ঘন্টা পার হয়ে গেছে লাইভ। তো আপনারা অবশ্যই দোয়া করবেন, সহযোগিতার হারটা অবশ্যই বাড়িয়ে দেবেন। যেহেতু আপনাদেরকে সমস্তটাই জানালাম, কাজ থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা সমস্তটাই জানালাম, যে আমি হয়তো বা ঢাকা যেতে পারবো, ঢাকা থাকতে হলে অবশ্যই টাকার প্রয়োজন আছে, হোটেলে থাকতে হবে। আমি হোটেলেই উঠতে পারবো না যতক্ষণ পর্যন্ত কোনো জায়গা থেকে আমার টাকার ব্যবস্থা না হয়, ততক্ষণ পর্যন্ত আমি হোটেলে গিয়ে উঠতে পারবো না। হয়তো বা দেখা গেছে যে আমি হাজারিয়া দিয়ে সচিবালয়ের দিকে আগিয়ে আসবো, আমার কোর্টের কাজ 10টায় শেষ হবে বা সর্বোচ্চ 11টায় শেষ হবে, ওইখান থেকে আমি সচিবালয়ের দিকে এগিয়ে আসবো। সেখানে গেতে ঢুকতে হলেও পাশের যে বিষয়টা আছে টাকা লাগবে। তো যাই হোক, যেভাবে হোক পাশের টাকাও আমি জোগাড় করবো, আল্লাহ আমাকে করতে দেবে। আমি জানি যে আল্লাহ আছে অবশ্যই সাথে, সকল মানুষের দোয়া আছে, সেটা ব্যবস্থা করে আমি সচিবালয়ের কাজও শেষ দিব, চেষ্টা করব। যে পরের দিনের কাজের জন্য হোটেলে, সেইটাও আমি যদি টাকা নাই পাই, ফ্লাইওভারে থাকার জায়গা আছে অন্তত পক্ষে, ফ্লাইওভারে বৃষ্টি হলেও থাকা যায়। আমি ফ্লাইওভারে হয়তো বা রাত জেগে থাকি, আমার সাথে সুমন থাকবে, তো ভয়ও নাই, কারণ 2জন আছি আমরা। তো সুমন আর আমি মিলে রাত যেভাবে হোক কাটাবো। ধন্যবাদ ভাই, আমার মারুফ ভাই অলরেডি একটি কমেন্ট করেছেন যে কালকে 1000 টাকা পাঠাবে তিনি। অসংখ্য ধন্যবাদ ভাই, মারুফ ভাইকে। তাহলে এই তো আল্লাহ 1000 টাকার ব্যবস্থা কিন্তু অলরেডি হয়ে গেল। তো আল্লাহ কোনো না কোনোভাবে বান্দার মাধ্যম দিয়ে সহযোগিতা করবে। তো 1000 টাকা হয়ে গেল, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ, কাকু কি খবর তোমার? আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান লিখেছেন, ও এটা আলামিন আলী কাকুর খবর জানতে চাইছেন। তো যাই হোক, অনেক কথা হইল, অনেক টাইমেই ক্ষিপ্ত হই, রাগান্বিত হই, আসলে হওয়ারই কথা। আমি, আপনারা জানেন যে 5টা মাস জেল খাটে কারো কিন্তু মাথাও ঠিক থাকে না, সংসারও ঠিক থাকে না। আমার পরিবারটা আসলে অনেক কষ্ট করছে, অনেক, যেটা আপনাদেরকে বইলে বোঝানো যাবে না। আমার পরিবারটা এতটাই কষ্ট করছে, আমি যখন ভিতরে, মানে কেউ তো আর এগিয়ে আসেননি, আমার পরিবারের খবরাখবর কেউ নেননি, যে একটা পরিবারের যিনি কর্তা, আমি সেই কর্তাটাই ভিতরে গিয়ে বসে আছি। আবার আপনার ভাবি গর্ভবতী ছিলে, তো এই গর্ভবতী অবস্থায় আপনার ভাবি আমার জন্য যতটুকু সম্ভব দৌড়াদৌড়ি করেছেন। সিজারে বাচ্চা হয়েছে, হাসপাতালে টাকা লেগেছে, আমি তখন জেলখানার ভিতরে। তাহলে আমার পরিবারটা কতটা কষ্ট করেছে সেটা আসলে আপনাদের আমি বলেও বোঝাতে পারবো না। তো সেই জায়গার থেকে রাগ, অভিমান, জিদ অনেক টাইমেই কিন্তু করি। আপনারা যারা ফোন দেন, ফোন দিয়ে দিয়ে পাগল বানিয়ে ফেলান রাত্রি দিনে সমানে, যে ভাই আমাদের খবর কি। এক বাসায় যখন জানতে চান যে ভাই আমাদের কি করলেন, খবর কি, তখন একটু জিদ করেই বাসা ছাড়ি, একটু রাগ করেই বাসাগুলো বলি যে আমার খবর কি, একবারও তো আপনি জানতে চাইলেন না, আপনি কি জানেন না যে 5 মাস আমি জেল কেটে বেরিয়েছি? হ্যাঁ ভাই শুনছি। তাহলে শুনছেন, আপনি ফোন দিয়ে সালাম দিলেন, ওয়ালাইকুম সালাম, তারপরে জিজ্ঞেস করলেন ভাই আমাদের খবর কি, বেতন কয় টাকা বাড়ছে? একবারও তো জিজ্ঞেস করলেন না যে ভাই আপনি কেমন আছেন, 5 মাস জেল খেটে বের হইলেন, ভাই কিভাবে কি করলেন, আমরা তো সহযোগিতা করতে পারি নাই, কিভাবে বের হইলেন, এখন আপনার অবস্থা কি? তারপরে না হয় এইটুকু কথা জিজ্ঞাসার পরে আমারে জিজ্ঞেস করেন যে ভাই আমাদের খবর কি। রাগ করি, অভিমান করে, জিদ করি, একটা আমার জায়গাতে আপনি থাকলে আপনিও এগুলো করতেন, রাগ, জিদ, অভিমান করতেন। তারপরেও আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, যারা হয়তোবা ফোন দিলে রাগান্বিত ভাষায় বলি, তারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। ইনশাল্লাহ দেখি 21 দিনের ভিতরে বেতন ভাতা পাইয়ে যেতে পারি আপনাকে। আমার ধন্যবাদ প্রিয় ভাইটিকে। এবার আপনাদের 2 4 10টা কমেন্টের উত্তর দিয়ে বেরিয়ে যাব। ধন্যবাদ ব্রাদার, আপনাকেও ধন্যবাদ। এবার আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। আপনাদের ধন্যবাদ, আপনাদের মতো সুন্দর মনের গ্রাম পুলিশের নেতা। আরেকবার নাইম ভাই কল করছিল, আপনার বিকাশে দিয়ে দিছি, ফোনটা ধরছেন না। নাইম
ভাইকে বলেছি, আমার একটি সালাম ভাই বলেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? হ্যাঁ ভাই, বাসায় কথা বলতেছি ভাই। ভাই পরে কথা বলতে হবে, লাইভে আছি ভাই, দেশের পরিস্থিতি ভালো ভাই। হ্যাঁ ভাই, আমার একটি ভাই ফোন দিছে একই রকম। তিনি সরাসরি জানতে চাইলো, আমার কথা জানতে চাইলো না, তিনি জানেন না আমি লাইভে নাই, কিন্তু তিনি ফোন দিয়ে কি অবস্থা, আমাদের খবর কি, দেশের খবর কি, এই হচ্ছে গ্রাম পুলিশ। যাই হোক, নাইমকে দিয়েছেন ধন্যবাদ। আমার যেই গ্রামীণ নাম্বারটা আছে সেটা আমার নাম্বার, আপনারা জানেন, 01789415319। নাইমকে দিয়েছেন, তাও আমি পেয়েছি। আপনি এত ভুয়া খবর দেন কেন ভাই? আমার বাবুল ইসলাম ভাই এটা তো আমাকেই লিখেছেন, কি ভুয়া খবর আপনাদেরকে দিলাম বলেন তো দেখি ভাই। আর বারবারই আমি বলে যাচ্ছি যে ভুয়া খবর, তাহলে আপনি একটু ঢাকায় আসেন। এই যে আগামীকাল সোমবার 2 দিন ঢাকায় থাকবো, আপনি একটু টাকা খরচ করে, পকেটে টাকা খরচ করে একটু ঢাকায় আসেন। কি ভুয়া খবর আমি দিলাম, আপনি একটু আপনার ঢুকিয়ে দিই, আপনি আসল খবরটা দেন। ঘরে বসে বসে পরে রে বাজে কমেন্ট ভাই বাদ দেন। আজ দেখলাম উজ্জ্বল খান একটা পোস্ট করেছে, সুখবর আছে, কিন্তু তাদের সুখবর কোনো দিন শেষ হলো না। তো ভাই এইটা আমি বলবো না, ওনার প্রতি সপ্তাহে সুখবর থাকে, প্রতিদিনই সুখবর থাকে, প্রতি মাসেই থাকে, বছরেই থাকে। তো এই ব্যাপারে অন্য কোনো সময় বলবো। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। তো সেক্ষেত্রে আমার যে গ্রামীণ নাম্বারটা আছে, প্রয়োজনে আমি কালকে সকালবেলা ঢাকা যাওয়ার সময় একটা পোস্ট করব, দোয়া চাইয়ে, যে ঢাকা যাচ্ছি, সকলে দোয়া করবেন। যদি কেউ সহযোগিতা করতে চান এই নাম্বারটায় সহযোগিতা করবেন। ও হয়ে গেছে বাউল ভাই। আহ, এই ব্যাখ্যাটা ভাই 1000 বার দিছি, 1000 বার। হয়ে গেছে কর্মচারী ইউনিয়ন বহুত বলছে, তারা তো আপনার কাছে খারাপ হয় নাই। হয়ে গেছে আমিলাল মিয়া বলছি, আমিলাল মিয়া বলে হয়ে গেছে, হয় নাই দেখে গর্জন দিছি, তার কারণে জেল খাটছি। সেটা কিন্তু আপনি বাবুল খাটেন নাই, আপনি বাবলু খাটেন নাই, আমি লাল মিয়া খাটছি। আমি বলছিলাম হয়ে গেছে, হয় নাই দেখে আবারও সচিবালয়ে যাওয়ার জন্য তাদেরকে তাদেরকে প্রশ্ন করেছি যে কথা দিয়েছিলেন কেন হইল না, তার জন্য গ্রেপ্তার হয়েছিলাম। তো আপনি হিজড়া কিন্তু গ্রেপ্তার হননি, আমি লাল মিয়া হয়েছি। তো সেই একটা কথা পাইয়া বলছেন হয়ে গেছে বলছে। তো কি হয়েছে ভাই, কি হয়েছে? আপনার কি 10 লাখ টাকা গেছে? আমি হয়ে গেছি, হয়ে গেছে এটা বলছিলাম দেখে কি আপনার কাছ থেকে 10 লাখ টাকা চলে গেছে? তো সমস্যাটা কি? তো যাই হোক, কালকে আমি আমার বিকাশ নাম্বারটা সকালবেলা একটা পোস্টের মাধ্যমে দেব। আমি যদি আপনাদের ফোন নাও ধরি, আপনারা টাকা পাঠাইলে আমার ফোনে আসবে। অনেক টাইমে ফোন ধরতে পারি না, ব্যস্ত থাকি, গাড়িতে থাকি, ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকি, ফোন ধরা সম্ভব হয় না। আপনারা আমার বিকাশ নাম্বারটায় পাঠিয়ে রাখলেন, আমি দেখা গেল তখন ধরলাম না, 1 ঘন্টা পরে ধরলাম, 2 ঘন্টা পরে ধরলাম। তখন যদি প্রশ্ন করেন যে লাল ভাই আপনার মোবাইলে 200 টাকা পাঠাইছি, পাইছেন কিনা, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ ভাই পাইছি, বা ঠিক আছে আমি দেখতেছি, দেখে জানাতে পারবো আপনাদেরকে। তো সেক্ষেত্রে আমি ফোন না ধরলেও সহযোগিতা করার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনারা আমাকে আমার ওই গ্রামের নাম্বার 01789415319 এই নাম্বারটাতে আপনারা সহযোগিতাটা পাঠিয়ে রাখবেন। তো পাঠিয়ে রাখলে পরবর্তীতে টাকা পাঠাবো ভাই। আহ, টাকা পাঠাবো ভাই, হ্যাঁ ভাই। যদি এটা এই আপনাকে বলা হয় নাই আপনি টাকা পাঠান, যদি আপনি মনে করেন যে লাল ভাই আমার জন্য কাজ করতেছে, তো আপনার মনে করলে, আপনার কাছে থাকলে, আপনার মন টানলে আপনি পাঠাতে পারেন। এখানে জুন নাই যে আপনি আমাকে টাকা দিতেই হবে, আপনার কাছে টাকা আমি রেখে আসি না, কিন্তু টাকাটা আপনার কষ্টের টাকা, মাত্র 6,500 টাকা বেতন, সেখান থেকে আপনি পাঠাবেন আপনার মন চাইলে, তাইলে আপনি পাঠাবেন, নচেত না। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো যাই হোক, শেষ প্রান্তে অনেক কথা হইলো। শেষ প্রান্তে বলবো যে আপনারা লাইভটা শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা, দোয়া রইল। ধন্যবাদ বাবলু ভাই। তো যাই হোক, কিছুক্ষণ আগে একটা কমেন্ট করছেন, আমার কিন্তু কমেন্টটা শুনে খারাপ লাগছে। এখনই আবার এই যে একটা কমেন্ট করছেন, অবশ্যই ভাই সহযোগিতা করব ভাই। এই যে কমেন্ট করছেন, যাই হোক, আমারও কিছু দোষ আছে। আপনাদের কমেন্টের উত্তর, ওই যে আমার একটু অভ্যাস খারাপ, টিট ফর টেট ইট মারলে আমি পাটকেল মারি, তো আপনাকে আমি বুঝালাম।
বোঝানোর কারণে হয়তো বা আপনি সাথে সাথেই বুঝলেন, আরেকটি কমেন্ট সুন্দর করছেন, এই তো মন খারাপ দুজনেরই ঠিক হয়ে গেল। তো এটা আমারও কিছু দোষ আছে, আপনাদের দোষ আছে। আপনাদের দোষটা হচ্ছে আপনারা সরাসরি ইটটা মারেন, আর যখন মারেন আমার গায়ে এসে লাগে, আমি ভাবি না যে ওর ইট না মারে আমি একটু বুঝাই, এটা না ভাইবা আমি ওইটা ফির মেরে দিই। তো আপনারও দোষ আছে, আমারও দোষ আছে। যাই হোক, একটু বোঝার চেষ্টা যদি উভয়েই করি তাহলে মনে হয় আমাদের মঙ্গল হবে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার কথা হবে, আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখে, আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।